নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, কর্নেলের একদিন। আজ থাকলো দ্বিতীয় পর্ব। চন্দ্রকোনা মজুমদারের হত্যা রহস্যের তদন্ত করতে গিয়ে কর্নেল উপস্থিত হয়েছেন হোটেল কন্টিনেন্টালে। তারপর এই নতুন 5 তারা হোটেলটি আমার চেনা। কর্নেলের সঙ্গে সেখানে কয়েকবার গেছি, তাই ম্যানেজার মিস্টার অনুরাগ সাক্সেনা আমাকেও চেনেন। চৌরঙ্গি রোড থেকে একটা অপসুস্থ রাস্তায় ঢুকলে হোটেলের সদর গেট। গুমটি ঘরের বন্দুকধারী দারোয়ান আমার গাড়িতে কর্নেলকে দেখা মাত্র সেলাম ঠুকে গেট খুলে দিল। প্রশস্ত লন ঘুরে গিয়ে পার্কিং জোনে গাড়ি রাখল। এবার সিঁড়ি বেয়ে বিশাল কাছের কপাটের কাছে পৌঁছতেই দুজন উর্দি পরা লোক কপাট খুলে দিল এবং কর্নেলকে সেলাম দিল। লাল কার্পেট পাতা বিস্তৃত লাউঞ্জে দেশি বিদেশি পুরুষ ও মহিলা সুদৃশ্য আসনে বসে চাপা স্বরে কথা বলছিলেন। কোণের দিকে বাড়ির সামনে উঁচু টুলে বসে কিছু লোক ড্রিঙ্ক করছিল। কর্নেল বাদিকে রিসেপশনে গিয়ে এক সুন্দরীকে তার নেম কার্ড দিয়ে মৃদু স্বরে বললেন, ম্যানেজার মিস্টার সাক্সেনার সঙ্গে দেখা করতে চাই। যুবতীটি তখন একটা উর্দি পরা লোককে ডেকে কার্ডটা দিয়ে কি বলল শুনতে পেলুম না। একটু পরেই একজন মধ্যবয়সী শ্যামবর্ণ স্যুট টাই পরা ভদ্রলোক হ্যালো হ্যালো বলতে বলতে রিসেপশন কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে এলেন এবং কর্নেলের সঙ্গে করমর্দন করলেন। এবার তাকে চিনতে পারলুম। উনিও আমাকে চিনতে পেরে আমার সঙ্গে করমর্দন করলেন। মিস্টার সাক্সেনা গায়ে গতরে মোটা হয়েছেন, পুরো গোফে পাক ধরেছে, তাই প্রথমে চিনতে পারিনি। মিস্টার সাক্সেনা আমাদেরকে তার অফিসে নিয়ে গেলেন। আমরা বসার পর তিনি ভুরু কুচকে একটু হেসে বললেন, হোটেল কন্টিনেন্টালে কি আবার কোনো জীবাণু অনুপ্রবেশ করেছে কর্নেল সরকার? কর্নেল হাসলেন, না মিস্টার সাক্সেনা, এমন কিছু নয়। কফি খান, তারপর কথা। ধন্যবাদ মিস্টার সাক্সেনা, শুধু একটা খবর জানতে এসেছি। 10 তলার কোনো সুইটে একটা ফ্যামিলির গত বৃহস্পতিবার ওঠার কথা। ভদ্রলোকের মুখে ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে আছে, সঙ্গে তার স্ত্রী, মেয়ে এবং জামাই থাকার কথা। তার নাম অরবিন্দ অগ্রওয়াল আসল নাম, তবে তার অন্য নামও আছে, ভুলে গেছি। সে নামেও তিনি বুক করে থাকতে পারেন। তার স্ত্রীর নাম মনে আছে, মিসেস বৈজয়ন্তী অগ্রওয়াল। হ্যাঁ, তাদের সঙ্গে একটা সাদা মারুতি গাড়ি আছে। মিস্টার সাক্সেনা একটু হেসে বললেন, বুঝে গেছি, কিছু ঝামেলা কোথাও বেঁধেছে। তবে হোটেলের সুনাম বজায় রাখতে আমি এবারও আপনাকে সাহায্য করব। 1 মিনিট বলে তিনি কম্পিউটার চালিয়ে দিলেন। একটু পরে বললেন, বিহারের সিংভূম এলাকার পঞ্চগড়। হ্যাঁ, আপনি যে 4 জনের ফ্যামিলির কথা বললেন, তারা পঞ্চগড় থেকে এসেছেন, এই হোটেলে আছেন। তবে আপনি যে নাম বললেন তা ঠিক নয়। মিস্টার হরনাথ গুপ্তা অ্যান্ড ফ্যামিলি। 10 তলায় মাত্র একটাই 4 শয্যা সুইট আছে, সুইট নম্বর 1003। ফ্যামিলি মেম্বারদের নাম তো হোটেলে থাকা উচিত। ম্যানেজার হাসলেন, নাম আছে, তবে তাদের নামে কি আসে যায়? আপনি কর্তা সম্পর্কে আগ্রহী তো? দেখি উনি সুইটে আছেন কিনা। থাকারই কথা। ওরা ভোর 6টায় বেরিয়েছিলেন। মিস্টার সাক্সেনা সকৌতুকে বললেন, রহস্যজনক কেসের গন্ধ পাচ্ছি কর্নেল সরকার। এই হোটেলের দিকে তাহলে নজর রাখার ব্যবস্থা করেছেন?
দেখবেন আমার চাকরিটা না যায়। কর্নেল একটু হেসে বললেন, হোটেল কন্টিনেন্টালের দিকে পুলিশ ও কাস্টমসের লোকেরা ছদ্মবেশে নজর রাখে এবং আপনি তাদের সাহায্য করেন, এটা নতুন কিছু নয়। যাই হোক, ওরা হোটেলে ফিরেছেন কিনা জানতে চাই। আশা করি আপনার সাহায্য পাবো। অবশ্যই, বলে মিস্টার সাক্সেনা টেবিলের নিচে কলিং বেলের বোতাম টিপলেন। একজন উর্দি পরা লোক ঘরে ঢুকে সেলাম দিল। তখন মিস্টার সাক্সেনা তাকে বললেন, গুণধর, কিবোর্ডে 1003 নম্বর সুইটের চাবি ঝুলছে কিনা দেখে এসো। গুণধর বেরিয়ে গেল। মিস্টার সাক্সেনার মুখে এবার যেন একটু গাম্ভীর্য লক্ষ্য করছিলাম। তিনি আসতে বললেন, অবশ্য বোর্ডারদের কেউ কেউ বাইরে যাওয়ার সময় চাবি রেখে যেতে ভুলে যান। দেখা যাক। একটু পরে গুণধর ঘরে ঢুকে আবার সালাম দিয়ে বলল, কিবোর্ডে ওই সুইটের চাবি নেই স্যার। ঠিক আছে, তুমি যাও, বলে ম্যানেজার টেলিফোনের রিসিভার তুলে একটা নাম্বার ডায়াল করলেন। তারপর রিসিভার কানে রেখেই বললেন, রিং হয়ে যাচ্ছে। ডাবল বাত আছে। দুজন স্নান করতে ঢুকলে বাকি দুজনের থাকার কথা। তাদের একজন ফোন ধরবে, নাকি একসঙ্গে সবাই ফেরেননি ওরা? একটু পরে আবার দেখছি। তিনি রিসিভার নামিয়ে রাখলে কর্নেল বললেন, আপনাদের হোটেলের সব ফ্লোরে তো ওয়াকি টকি হাতে নিয়ে গার্ডরা থাকে দেখেছি। থাকে, তবে সবাই যে কর্তব্যপরায়ণ এমন নয়। 10 তলার গার্ড 9 তলা গার্ডের সঙ্গে আড্ডা দিতে আসতে পারে। বরং একটু বসুন, আমি রিসেপশন থেকে খোঁজ নিয়ে আসি। ওদের কেউ গুপ্তা ফ্যামিলিকে নিশ্চয়ই ফিরতে দেখেছে, বিশেষ করে কিবোর্ডে যখন ওই সুইচের চাবি নেই। ম্যানেজার বেরিয়ে গেলেন। আসতে বললাম, অজন্তা মডেলিং স্কুলের কর্ত্রী বৈজয়ন্তীর স্বামী হয়তো সত্যিই পঞ্চগড়ে থাকেন। সম্ভবত মেয়েকে নিয়ে হোটেলে উঠেছেন। এবং কর্নেল আমাকে থামিয়ে তেমনই চাপা স্বরে বললেন, ওকার মতো কথা বলো না। যে মহিলা পার্ক স্ট্রিটে মডেলিং স্কুল চালান, কলকাতায় তার থাকার জন্য বাড়ি নেই, এটা অসম্ভব ব্যাপার। এই সময় মিস্টার সাক্সেনা ফিরে এসে বললেন, মিস্টার গুপ্তা কিবোর্ড থেকে চাবি নিয়ে নিয়েছেন প্রায় 1 ঘন্টা আগে। ওই সময় রিসেপশনে ভিড় ছিল। নেদারল্যান্ড থেকে একদল বাণিজ্য প্রতিনিধি এসেছেন। সরকার তাদের জন্য আমাদের হোটেলের একটা পুরো ফ্লোর বুক করেছেন। যাই হোক, আবার রিং করে দেখি। টেলিফোনের রিসিভার তুলে তিনি ডায়াল করলেন। একটু পরে বললেন, রিং হয়ে যাচ্ছে। কর্নেল বললেন, 10 তলার গার্ডের সঙ্গে ওয়াকি টকিতে যোগাযোগ করে খবর নিন বরং। রিসিভার নামিয়ে ওয়াকি টকিতে মিস্টার সাক্সেনা কথা বললেন। ঘর ঘর শব্দের মধ্যে সাড়া এলো। তিনি বললেন, সুইট নাম্বার 1003, নক করে দেখো। কেউ বেরোলে বলবে নিচে একজন ভিজিটর এসেছেন। মিনিট 3 পরে ওয়াকি টকিতে সাড়া এলো। ঘর ঘর শব্দের মধ্যে কিছু বুঝতে পারলুম না। ম্যানেজার ওয়াকি টকির সুইচ অফ করে টেবিলে রেখে মুচকি এসে বললেন, মিস্টার গুপ্তা দরজার বাইরে নোটিশ ঝুলিয়ে রেখেছেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। কর্নেল বললেন, ওই নোটিশ বোর্ড তো আপনাদেরই? হ্যাঁ, সব সুইটেই ওই ছোট্ট বোর্ড আছে। ইচ্ছে হলে বোর্ডাররা ব্যবহার করেন। কর্নেলকে গম্ভীর দেখাচ্ছিল। তিনি বললেন, বাইরে একটা টেলিফোন করতে চাই মিস্টার সাক্সেনা। অবশ্যই, বলে ম্যানেজার তার টেবিলের টেলিফোন ঘুরিয়ে কর্নেলের দিকে ঠেলে দিলেন। কর্নেল রিসিভার তুলে ডায়াল করার পর সারা এলে খুব চাপা স্বরে বাংলায় বললেন, অরিজিৎ, আমি হোটেল কন্টিনেন্টাল থেকে বলছি। সদর দপ্তরে তুমি জরুরি খবর দাও। নরেশবাবু এলে ভালো হয়। হ্যাঁ, হইচই নয়, গাড়ি একটু আড়ালে থাকবে। দুজন সশস্ত্র সঙ্গী পেলেই নরেশবাবু বা যিনি আসবেন তার পক্ষে যথেষ্ট। এখনো জানি না, তবে একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, সামরিক জীবনে পাওয়া সেই ষষ্ঠেন্দ্রিয়। হ্যাঁ,
দ্রুত খবর দাও। মিস্টার সাক্সেনা বাংলা বোঝেন না। এতক্ষণ কর্নেলের সঙ্গে তিনি ইংরেজিতেই কথা বলছিলেন। এবার তার মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। তিনি আস্তে বললেন, কর্নেল সরকার, প্লিজ জাস্ট আ হিন্ট। কর্নেল মৃদু হেসে বললেন, আমার ভুল হতেও পারে, তবু ওই সুইটে আমরা যেতে চাই। তবে আমি তো সরকারি অফিসার নই, প্রাক্তন সামরিক অফিসার। আমার বা জয়ন্তের কোনো অধিকার নেই যে হোটেল কন্টিনেন্টালের কোনো সুইটে জোর করে ঢুকি। মিস্টার সাক্সেনা, মিনিট 20-25 অপেক্ষা করুন। মিস্টার সাক্সেনা চেয়ারে হেলান দিয়ে উদ্বিগ্ন মুখে বললেন, পুলিশ আসবে তাই না? ঠিক বলেছেন। তাহলে তো একটা উত্তেজনার সৃষ্টি হবে। লাউঞ্জে নানা দেশের লোক বসে আছেন। না, পুলিশ হইচই বাঁধাতে আসবে না। এমনিতেই তো সব হোটেলে রুটিন জব আছে পুলিশের, আপনি ভাববেন না। বরং চলুন, হোটেলের বাইরের লনে কোথাও 3 জনে গিয়ে দাঁড়াই। কিংবা ইচ্ছে করলে আপনি রিসেপশনে বা লাউঞ্জে গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে পারেন। কর্নেলের সঙ্গে আমি বেরিয়ে এলুম। আমাদের পিছনে এলেন মিস্টার সাক্সেনা। লাউঞ্জে গিয়ে তিনি বললেন, আপনারাও এখানে থাকুন, আমরা স্বাভাবিকভাবে কথা বলি। পেপার কাপে কফি আনিয়ে দিই বরং। কফি খেতে খেতে অপেক্ষা করলে সময় কেটে যাবে। মিস্টার অনুরাগ সাক্সেনার হাতের ইশারায় একজন বেয়ারা এগিয়ে এলো। তিনি তাকে ক্যান্টিন থেকে পেপার কাপে 3টে কফি আনতে বললেন। কর্নেল একটু হেসে বললেন, কফি খেলেই আমার চুরুট খেতে ইচ্ছে করবে। এখানে তো ধূমপান নিষেধ, বাইরেই যাওয়া দরকার। সেই বেয়ারা একটা ছোট্ট ট্রেতে 3টে কফি আনলো। কফির কাপ হাতে 3 জনে কাচের দরজার কাছে যেতেই উর্দি পরা সেই লোকটা সেলাম ঠুকে দরজা খুলল। লনে গিয়ে সুদৃশ্য ফুলবাগিচার কাছে একটা অশোক গাছের নিচে দাঁড়ালুম। তখন প্রায় 11টা বাজে। কফি শেষ করে আবর্জনার পাত্রে কাপটা ফেলে দিলুম। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আশা করি চুরুটটা শেষ করার মতো সময় পাবো। রবিবার বলে পুলিশ দপ্তরে একটু ঢিলে ঢালা অবস্থা থাকতেও পারে, তবে কলকাতা মহানগরে রবিবার বলে ঘটনা দুর্ঘটনা তো বন্ধ থাকে না। তাই পুলিশ কর্তাদেরও সারাক্ষণ তৎপর থাকতে হয়। কর্নেলের চুরুট শেষ হওয়ার আগেই সাদা পোশাকে নরেশবাবুকে গেটের কাছে দেখতে পেলুম। তার সঙ্গে আরও একজন উর্দি পরা অফিসার এবং 2 জন কনস্টেবল দ্রুত হোটেলে গিয়ে ঢুকলেন। তার পিছনে ম্যানেজার এবং আমি। লাউঞ্জে ঢুকে কর্নেল আসতে বললেন, লিফটের সামনে আগে মিস্টার সাক্সেনা গিয়ে দাঁড়ান। একটু পরে লিফটের সামনে কর্নেল এবং আমি গেলুম। তারপর নরেশধর এবং তার ছোট্ট বাহিনী। রিসেপশনের লোকেরা একটা কিছু আঁচ করেছে তা লক্ষ্য করছিলাম, তবে লাউঞ্জে যারা বসেছিলেন তারা কিছু টের পেয়েছেন বলে মনে হচ্ছিল না। অটোমেটিক লিফট নেমে এলে আমরা ঢুকে পড়লুম। 10 তলা অর্থাৎ 9th ফ্লোরে পৌঁছানোর আগে নরেশবাবু সহাস্যে বললেন, মিস্টার সাক্সেনা, আপনি বোবা কেন? ম্যানেজার হাসবার চেষ্টা করে বললেন, আমি সম্পূর্ণ অন্ধকারে, তাই মুখ খুলছি না। কর্নেল সাহেব সত্যিই আমাদের অন্ধকারে কোথায় নিয়ে যাচ্ছেন কে জানে। কর্নেল বললেন, আমিও অন্ধকারে। I smell a dead rat in the suite number 1003. 10 তলায় আমরা লিফট থেকে বেরোলুম। হোটেলের গার্ড ওয়াকিটকি হাতে সেলাম দিয়ে উদ্বিগ্ন মুখে তাকিয়ে রইল। 1003 নম্বর সুইট এই ব্লকের শেষ প্রান্তে। তার ওধারে করিডর এবং ডান দিকে সুইটের সারি। দেখলুম দরজার গোল হাতলে ছোট্ট নোটিশ বোর্ড ঝুলছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। কর্নেল দরজা ঠেলে দেখে বললেন, ল্যাচ কি? তারপর তিনি কপাটে নক করতে থাকলেন। কোনো সাড়া এলো না। মিস্টার সাক্সেনা বললেন, ডুপ্লিকেট চাবি আনতে বলছি, একটু অপেক্ষা করুন। তিনি গার্ডের হাত থেকে ওয়াকিটকি নিয়ে একটা বোতাম টিপে চাপা স্বরে কাকে কিছু বললেন। তারপর গার্ডকে তার ওয়াকিটকি ফিরিয়ে দিলেন। কি ঘটবে এবং কিংবা ঘরের ভেতরে কি দেখতে পাবো, এই উত্তেজনায় আমি অস্থির।
এই সময়টা এমন যে ঘড়ির মাপে প্রতিটি সেকেন্ডও লম্বা পা ফেলে হাঁটে। অবশেষে লিফট থেকে উর্দি পড়া একটা লোক একগোছা চাবি নিয়ে বেরিয়ে এলো। ম্যানেজার তার হাত থেকে চাবির গোছা নিয়েই লম্বা একটা চাবি কপাটে আটা লকে ঢুকিয়ে ডাইনে ঘোরালেন। তারপর হাতল ঘোরাতেই কপাট খুলে গেল। সুইটের ভিতর আলো জ্বলছে না। মিস্টার সাক্সেনা ঢুকেই সুইচ টিপে সব আলো জ্বেলে দিলেন। তারপর যা দেখলুম, শরীর শিউরে উঠল। আতঙ্কের একটা ঠান্ডা হিম ধাক্কা বুকের ভিতরটা চমকে দিল। সামনে সোফা সেট ও সেন্টার টেবিল। মেঝের কার্পেটে উপুর হয়ে পড়ে আছেন স্যুট পরা একটি মানুষ। তার মুখটা বাঁ পাশে একটু ঘুরে আছে। মুখের তলা থেকে ঘন থকথকে রক্ত গড়িয়ে পেটের কাছে এসে থেমে গেছে। মিস্টার সাক্সেনা প্রায় আর্তনাদ করলেন। ও মাই গড, হি ইজ মিস্টার হরনাথ গুপ্তা। মুখের ফ্রেঞ্চ কাট দাড়িতে রক্ত জমাট হয়ে আছে। নরেশধর শ্বাস ছাড়লেন জোরে। কর্নেল বললেন, শ্বাসনালী কেটে খুন করে পালিয়েছে খুনি। নরেশবাবু বললেন, মিস্টার সাক্সেনা, এই সুইট থেকে সরাসরি বাইরে ফোন করা যায়? হ্যাঁ, 0 ডায়াল করলে ডায়াল টোন আসবে, তখন বাইরে ফোন করা যাবে। সোফার পিছনে একটা টুলে টেলিফোন ছিল। নরেশবাবু রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন। কর্নেল বললেন, মিস্টার সাক্সেনা, গার্ডকে বলুন সে যেন চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর যে চাবি এনেছে তাকে ভিতরে আসতে বলুন, তারপর দরজা বন্ধ করে দিন। দুধারে কাশ্মীরি নকশাদার কাঠের পার্টিশন, তার ওধারে 2টো করে 4টে বেড। কর্নেল বাঁদিকে ঢুকেছিলেন। একটু পরে বেরিয়ে এসে বললেন, এই 2টো বেড 2জন মহিলার। ওদিকের বেড 2টো নিশ্চয়ই মিস্টার গুপ্তা এবং তার তথাকথিত জামাইয়ের। কর্নেল ডান দিকের পার্টিশনের ভিতর চলে গেলেন। ফিরে এসে তিনি বললেন, হ্যাঁ, যা ভেবেছিলুম, কিন্তু সুইটে কোনো জিনিসপত্রই নেই। আশ্চর্য। নরেশবাবু টেলিফোন করার পর বললেন, সুবীর, বাথরুম 2টো দেখতে হবে, চুপচাপ দাঁড়িয়ে কেন? তার সঙ্গী উর্দিপাড়া অফিসার বললেন, ম্যানেজার সাহেব, প্লিজ শো মি দ্য লেডিস বাথরুম ফার্স্ট। নরেশবাবু ভেঙচি কেটে বললেন, তোমাদের এই কচিকাচাদের কেন যে ডিডিতে ঢোকায়। ততক্ষণে কর্নেল লেডিস বাথরুম থেকে বেরিয়ে জেন্টস বাথরুমে ঢুকেছেন। সেখান থেকে তিনি বললেন, নরেশবাবু, মারার উইপন বেসিনে রেখে হাত ধুয়েছে খুনি। মাত্র 6 ইঞ্চি একটা ছুরি। বেসিনে জল পড়ছে। দরজা বন্ধ বলে শোনা যাচ্ছিল না। নরেশবাবু দেখে এসে বললেন, যা যেখানে আছে তেমনই থাক, কেউ ভাত দেবেন না যেন। ওসি হোমিসাইড, ফটোগ্রাফার এবং ডাক্তার নিয়ে আসছেন, একটু সময় লাগবে। অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বরাবর ঝামেলা হয়। পার্ক স্ট্রিট থানাকেও খবর দিয়েছি, ওসি এখনই ফোর্স নিয়ে আসছেন। সুবীরবাবু বাঁদিকের কাঠের পার্টিশনের তলার দিকে আঙুল দিয়ে দেখালেন। বললেন, নরেশদা, এই সুইটের চাবি ওখানে পড়ে আছে, থাক, ছুঁয়ো না। কর্নেল সাহেব, আশ্চর্য ব্যাপার, এই সুইটে ভিকটিমেরও কোনো জিনিস দেখছি না। গায়ে যা পড়ে আছেন ভদ্রলোক, তাছাড়া কিছু নেই। বাথরুমেও কিছু নেই, শুধু মার্ডার উইপনটা রেখে গেছে। কর্নেল বললেন, ভিকটিম মিস্টার হরনাথ গুপ্তার পোশাক খোঁজা দরকার, তবে পুলিশের প্রাথমিক রুটিন ওয়ার্কের পরে। জানি না এর নাম সত্যি হরনাথ গুপ্তা কিনা। যে ঠিকানা হোটেলের রেজিস্টারে ইনি লিখেছেন তাও ঠিক কিনা এখন বলা কঠিন। যাই হোক, আমি করিডোরে গিয়ে চুরুট টানতে চাই। মিস্টার সাক্সেনা, আমার ধারণা 2জন মহিলা আর একজন যুবক সাদা মারুতি গাড়িটা নিয়ে কেটে পড়েছে। ওটার নাম্বার প্লেট ভুয়ো হওয়াই সম্ভব। তবু আপনি নিচে গিয়ে গাড়িটার খোঁজ দিন, আর আপনার এই কর্মচারীকে সঙ্গে নিয়ে যান। ওকে মুখ বুজে থাকতে বলবেন। নরেশবাবু, দরজা বন্ধ করে দিন। আপনারা পুলিশ, অনেক খুন, জখম, রক্তারক্তি দেখতে অভ্যস্ত। ভিকটিমের সঙ্গে থাকা আপনাদের কর্তব্য। নরেশবাবু হাসবার চেষ্টা করে বললেন, আপনার হাতে কার্ড এবারে আর লুকোনোর উপায় নেই। আপনিই আমাদের মরা ইঁদুরের গন্ধ পেয়ে এখানে ডেকে পাঠিয়েছিলেন। বলে তিনি দরজা বন্ধ করে দিলেন।
ম্যানেজার এবং উর্দি পরা লোকটা যেন পালিয়ে বাঁচলেন। শুধু গার্ড বেচারা ওয়াকি টকি হাতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল দরজার পাশে। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, একটা অঙ্ক কষেছিল, মিলে গেল দেখে আমি নিজেই অবাক হয়েছি জয়ন্ত। কি অঙ্কটা? যথাসময় জানতে পারবে। চাপা স্বরে বললুম, টিটো খুনি। জানি না, জানতে দেরিও হতে পারে। মিসেস রায় ভিকটিমকে চেনেন। হালদার মশাই একে তার বাড়িতে দেখেছিলেন। জয়ন্ত, তুমি উত্তেজিত হয়েছ, সাবধান। এবার খুব আস্তে বললাম, সুইতে কি কোনো ক্লু পেয়েছেন? কর্নেল নিঃশব্দে একটু হেসে বললেন, তা পেয়েছি, কিন্তু আর নয়, মুখ বুজে থাকবে। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। একটায় খাওয়া দাওয়ার পর কর্নেল ড্রয়িং রুমে তার ইজি চেয়ারে বসে চুরুট টানছিলেন। আমি অভ্যাস মতো ডিভানে গড়িয়ে নিচ্ছিলাম। কিন্তু এদিন আমার চোখে ভাত ঘুমের টান ছিল না। হোটেল কন্টিনেন্টালের 1003 নম্বর সুইটের বিভৎস দৃশ্যটা চোখে ভেসে উঠছিল। কিছুক্ষণ পরে হঠাৎ কাল সন্ধ্যায় শোনা চন্দ্রকোনার কথাটা মনে পড়ে গেল। সে বলেছিল, কর্নেলের সঙ্গে আমার আলাপ করা দরকার। কর্নেলকে আজ কথাটা বলেছিলুম বটে, কিন্তু তত গুরুত্ব দিইনি। এখন তার কথাটা আমাকে অস্থির করে তুলছিল। বললুম, কর্নেল, মিসেস স্বাগতা রায়কে আপনি বলছিলেন তাঁর ছেলে টিটো কোনো দুষ্ট চক্রের পাল্লায় পড়ে থাকতে পারে। এখন মনে হচ্ছে চন্দ্রকোনা কি সেই কথাটা জানবার জন্যই আপনার সঙ্গে আলাপ করা দরকার বলছিল? কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, তুমি আমাকে ওর ওই কথাটা তখন বলেছিলে বটে। আপনি এও বলছিলেন, অ্যাম্বিশন মানুষকে অন্ধ করে। একটু চুপ করে থাকার পর কর্নেল বললেন, মৃতেরা কথা বলে না। চন্দ্রকোনা মৃত, কিন্তু মৃতেদের কথা বলানোর কাজটাই মাঝে মাঝে আমি করে থাকি। জানো তো, অ্যাম্বিশন কোনো কোনো মানুষকে সত্যি অন্ধ করে। তুমি সম্ভবত, হ্যাঁ আমি নিশ্চিত, এই বলেই সম্ভবত শব্দটা ব্যবহার করছি। তুমি ঠিকই অনুমান করেছো। চন্দ্রকোনা টিটোর একটা দুষ্ট চক্রে জড়িয়ে পড়ার কথা জানতে পেরেছিল। আপনি হোটেলের ওই সুইটে কি একটা ক্লু খুঁজে পেয়েছেন বলছিলেন? কর্নেল হাসলেন। পেয়েছি। তুমি তা জানতে আগ্রহী হতেই পারো, তবে ধৈর্য ধরতে হবে। আগে হালদার মশাই টেলিফোন পাই, কিংবা তিনি এখানে আসুন, তারপর তুমি ওটা দেখতে পাবে। এতক্ষণ বুকে বালিশ রেখে ডিভানে উপর হয়ে শুয়ে কথা বলছিলুম। এবার উঠে বসে বললুম, আপনার কাছে তো মিসেস রায়ের নেম কার্ড আছে, ওকে রিং করে জানিয়ে দিন না খবরটা। ওর কি রিয়াকশন হয় বুঝতে পারবেন। অরনাথ গুপ্তা নামে এক ভদ্রলোকের মার্ডার হওয়ার খবর শুনে উনি যে কিছু বুঝবেন তা মনে হয় না, কারণ আমার জানা হয়ে গেছে যে ওটা ওর ছদ্মনাম। অবাক হয়ে বললুম, কি করে জানলেন ওটা ছদ্মনাম? খুব সহজে, অর্থাৎ পুলিশ সূত্রে। তুমি তখন হোটেলের লাউঞ্জে আমার অপেক্ষা করছিলে। আমি পুলিশ অফিসারদের সঙ্গে ছিলাম। ডেড বডি স্ট্রেচারে তোলার আগে নরেশবাবু ওর পোশাক সার্চ করছিলেন। কোর্টের ভিতর পকেট থেকে এক গোছার নেম কার্ড পাওয়া গেছে। নরেশবাবু গোপনে একটা কার্ড আমার পকেটে পাচার করেছিলেন। বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা সাদা ঝকমকে নেম কার্ড বের করলেন। তার কাছাকাছি সোফায় গিয়ে বসলুম। কর্নেল আমাকে কার্ডটা দিয়ে বললেন, ঠিকানা পঞ্চগড়, জেলা সিংভূম, বিহার। কার্ডে ইংরেজিতে নাম ছাপানো আছে, রাজকুমার সিংহ। তার নিচে ছোট হরফে প্রো, জয়লক্ষ্মী জুয়েলারি কোম্পানি। তার নিচে মেহতা মার্কেট, পঞ্চগড়, জেলা সিংভূম, বিহার, ইন্ডিয়া। পরে বললুম, ইন্ডিয়া লেখা আছে দেখছি। কর্নেল কার্ডটা প্রায় ছিনিয়ে নিয়ে বললেন, তুমি মাঝে মাঝে এমন অবোধ বালক হয়ে যাও জয়ন্ত। কার্ডে ইন্ডিয়া লেখা থাকলে ধরে নিতেই হবে এই কোম্পানির সঙ্গে বিদেশে কোম্পানির যোগাযোগ আছে। বিশেষ করে রত্ন ব্যবসায়ীরা মুক্ত আর প্রবাল আমদানি করেন গালফ এরিয়া থেকে।
একটু হেসে বললুম, আন্তর্জাতিক দুষ্ট চক্রের কথা বলছিলেন? একজন আন্তর্জাতিক রত্ন ব্যবসায়ীর খোঁজ পাওয়া গেল, তবে তিনি শোচনীয়ভাবে নিহত। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বললেন, এবং তার সঙ্গে টিটোকে দেখেছেন হালদার মশাই। আবার তাকে টিটোর মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসতেও তিনি দেখেছেন। কর্নেল, আপনি আমার সঙ্গে লুকোচুরি খেলছেন কেন বুঝি না। লুকোচুরি? ঠিক তাই তো। আমি তখন মিসেস রায়ের কাছে আপনাকে ফোন করে তার প্রতিক্রিয়া জানাবার কথা বললুম। আপনি বললেন হরনাথ গুপ্তা বললে উনি বুঝবেন না। এদিকে নিহত লোকটার আসল নামটা কি তা আপনি জানেন। কাজেই মিসেস রায়কে আমাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, একটু ধৈর্য ধরে হালদার মশাইয়ের অপেক্ষা করো জয়ন্ত। আপাতত আমি সরাসরি মিসেস রায়ের সঙ্গে যোগাযোগ করতে চাই না। তার মানে তার সঙ্গে ফোনে কথা বললে তার চেনা ভদ্রলোকের হত্যাকাণ্ডের খবরও দিতে হয়। উনি তাতে সতর্ক হয়ে যেতে পারেন, তাই না? বললুম, ঠিক কথা। হালদার মশাইকে উনি কি বলেছেন আগে জানা উচিত। কর্নেল বললেন, তুমি বোঝো সবই, তবে দেরিতে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হালদার মশাইয়ের ডোরবেল বাজানো শুনলেই বোঝা যায়। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে গোয়েন্দা প্রবর সবেগে ঘরে ঢুকে সোফায় বসলেন। তারপর তিনি বিরক্ত মুখে বললেন, ক্লায়েন্ট যদি আমার লাগে তঞ্চকতা করে তাকে কি কম। আমি স্পষ্ট দেখছি ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা স্যুট টাই পরা ভদ্রলোক মিসেস রায়ের বাড়ির গেট থেকে বাড়াইলেন, আর মিসেস রায় কইতেছেন তাকে উনি চেনেন না, ওনার হাজব্যান্ড এমপি ছিলেন, কত মাইন্সের লগে ওনার পরিচয় ছিল, তাদের কেউ হইব। বললুম, আহা, আপনার ক্লায়েন্ট ঠিক কি বলেছেন স্পষ্ট করে বলুন হালদার মশাই। ওই তো কইলাম, ভদ্রলোক তার হাজব্যান্ডের চেনা জানা হইতে পারেন। উনি জানেন না মিস্টার রায় মারা গেছেন। মিসেস রায়ের কাছে সেই কথা শুন না উনি সরি কইয়া বিদায় নিছিলেন। তখন আমি কইলাম, তা হইলে আপনার পোলা তারে চেনে, তাই তার গাড়িতে বইয়া কোনো কামে গেছিল। কর্নেল বললেন, এই কথা শুনে ম্যাডাম কি বললেন? উনি কইলেন, তা টিটো ওনারে চিনতে পারে। আর কিছু? আর কি, টিটো ঠিক কোথায় আছে ওনারে ফোনে জানাইতে কইলেন। এরপর উনি দরকার বোধ করলে পুলিশের সাহায্য চাইবেন। শচীন বাবু পুলিশে খবর দিছিলেন, তাই তার মাইয়ার খোঁজ পাইছিলেন। কি কাণ্ড! মিসেস রায় খাপ্পা হইয়া কইলেন, ওনার পোলার যদি ডেড বডিও পাওয়া যায় তিনি কাঁদবেন না। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, আপনি ৩৪ বছর পুলিশের চাকরি করেছেন, আপনি অভিজ্ঞ পুলিশ অফিসার। আপনার কি মনে হলো মিসেস রায় ওই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা ভদ্রলোক সম্পর্কে সত্যি কথা বলছেন? হালদার মশাই চাপা স্বরে বললেন, ভদ্রলোকেরে আমি ওনার বাড়িতে দেখছি, এই কথা কইতেই মুখে চোখে চমক লক্ষ্য করছিলাম, আর অত জোরে না না চিনি না চিনি না কইলেন কেন? গোয়েন্দা প্রবর খি খি করে হাসলেন। সামনে যেন ফোনা তলা সাপ দেখছেন এমন ভাব ভঙ্গি। তার মানে আপনি নিশ্চিত যে মিসেস রায় ভদ্রলোককে চেনেন? হ, তারপর যা কইলেন তা তো আপনি শুনলেন। আমার ধারণা ওনার পোলা যে ভদ্রলোকের পাল্লায় পড়ছেন এটা ওনার কাছে খারাপ ঠেকছে, তাই উনি পুলিশের সাহায্য চাইতে পারেন। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, হালদার মশাই, সেই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা ভদ্রলোক হোটেল কন্টিনেন্টালে খুন হয়েছে। গোয়েন্দা প্রবর গুলি গুলি চোখে তাকিয়ে বললেন, খুন? মার্ডার? হ্যাঁ, 10 তলার 1003 নাম্বার 4 বেডেড সুইটে কেউ ওর শ্বাসনালী কেটে খুন করেছে। বাকি 3 জনের পাত্তা নেই, সাদা মারুতি গাড়িটারও পাত্তা নেই। পুলিশ এসে বডি মর্গে নিয়ে গেছে। কখন কখন ওনারে মার্ডার করলো? ডাক্তারের মতে 9টা থেকে 10টার মধ্যে। বডি দেখা গেছে 11টার কিছু পরে। ততক্ষণে রক্তেও জমাট বাঁধতে শুরু করেছিল।
তাই ডাক্তার সকাল 9টা থেকে 9:30 এই সময়ের উপর গুরুত্ব দিয়েছেন। ওনার নাম জানতে পারছে পুলিশ? হ্যাঁ, রাজকুমার সিংহ, বিহারের পঞ্চগড়ের এক রত্ন ব্যবসায়ী। হালদার মশাই, এবার আপনি আপনার ম্যাডামকে ফোন করে খবরটা দিন। উনি কি বলেন তা শুনে নিন। প্রাইভেট ডিটেকটিভ দ্রুত একটি নস্যি নিলেন। তারপর নোংরা রুমালে নাক মুছে বললেন, ম্যাডাম তো আপনার সাহায্যই চাইতে আইছিলেন। আমার উপর উনি কেন যেন খাপ্পা হইয়া আছেন। করেন স্যার, আপনি বরং খবরটা দিন। আমারে উনি আর পছন্দ করতেছেন না। কর্নেল একটু হেসে বললেন, ঠিক আছে। তারপর তিনি বুক পকেট থেকে স্বাগতা দেবীর নেম কার্ড বের করলেন এবং টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। সারা এলে কর্নেল বললেন, হ্যালো, আমি মিসেস স্বাগতা রায়ের সঙ্গে কথা বলতে চাই, জরুরি কথা। ওকে বলুন কর্নেল নীলাদ্রি সরকার ফোন করেছেন। কর্নেল, শুধু কর্নেল সাহেব বললেই হবে। বুঝতে পারলেন কি? হ্যাঁ, ওকে খবর দিন। একটু পরে কর্নেল বললেন, নমস্কার মিসেস রায়, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। এবার একটু মন দিয়ে শুনুন। বিহারের পঞ্চগড় কি আপনার সত্যি অচেনা জায়গা? প্লিজ প্রশ্নটার উত্তর দিন। আপনার ছেলে টিটোর স্বার্থেই এই প্রশ্ন। এবার বলুন, সেখানকার একজন জুয়েলার রাজকুমার সিংহকে আপনি নিশ্চয়ই চেনেন, কারণ কাল তিনি আপনার বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, আমার উপর আপনি যখন নির্ভর করে আছেন, তখন মিস্টার হালদারকে গুরুত্ব কেনই বা দেবেন? যাই হোক, এবার একটা শোচনীয় খবর শুনুন। না, টিটোর খবর নয়। মিস্টার রাজকুমার সিং হোটেল কন্টিনেন্টালে আজ সকালে খুন হয়েছেন। হ্যাঁ, ছুরি দিয়ে কেউ ওর শ্বাসনালী কেটে খুন করেছে। পুলিশ বডি মর্গে নিয়ে গেছে। না না, আপনি ভাববেন না। মিস্টার সিংহের সঙ্গে টিটো আজ ভোরে একটা মারুতি গাড়িতে ওই হোটেল থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল। হালদার মশাই আপনাকে তা তো জানিয়েছেন। না, মিস্টার হালদার আমার খুব কাছের মানুষ। পুলিশকে উনি এসব কথা বলবেন না। হ্যাঁ, আই অ্যাসিওর ইউ মিসেস রায়। না, হোটেলের কেউ যে টিটোকে চিনে রাখেনি তা আপনি নিজে গিয়েও জানতে পেরেছেন। হ্যাঁ, আমারও ধারণা টিটো খুনি নয়, তবে আপাতত নিশ্চিত হওয়া কঠিন। আমার পক্ষ থেকে যতটা সম্ভব ততটা সাহায্য করব। ঠিক, আপাতত টিটোকে খুঁজে বের করা দরকার। ধন্যবাদ। কর্নেল রিসিভার রেখে ডাকে হাত বুলোতে থাকলেন। জিজ্ঞেস করলুম, মিসেস রায় পঞ্চগড় নামে জায়গাটা এবং সেখানকার রত্ন ব্যবসায়ী মিস্টার সিংহকে চেনেন, তাই না? হালদার মশাইও জিজ্ঞেস করলেন, তা হইলে ম্যাডাম এবারে স্বীকার করলেন ওই ভদ্রলোক তার বাড়ি গিয়েছিলেন? কর্নেল বললেন, স্বাগত রায়ের জন্ম পঞ্চগড়ে। তার প্রয়াত স্বামীরও সেখানে একটা রিসর্ট ছিল। সেই সূত্রে ওদের বিয়ে হয়েছিল। তারপর মিসেস রায়ের বাবা সেখানকার বাড়ি বেচে দিয়ে কলকাতায় চলে এসেছিলেন। সেই বাড়ি কিনে নিয়েছিলেন রাজকুমার সিংহের বাবা অজয় সিংহ। টিটোর বাবাও তার বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন, কারণ রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ার ফলে আর পঞ্চগড়ে বেড়াতে যাওয়ার সময় তার ছিল না। বললুম, রাজকুমার সিংহ কেন মিসেস রায়ের বাড়ি গিয়েছিলেন? কলকাতায় এলেই নাকি তিনি মিসেস রায়ের সঙ্গে দেখা করতেন, যাকে বলে সৌজন্যমূলক সাক্ষাৎ। হালদার মশাই বললেন, আপনি কইলেন ওই হোটেলে মিস্টার সিংহ 4 বেডের সুইট বুক করছিলেন। আইজ ভোরে আমি হোটেলের লনে সাদা মারুতিতে 4 জনের দেখছিলাম, তাদের মধ্যে টিটোও ছিল। তাহলে বোঝা যায় টিটো মায়েরে কইছিল সে বন্ধুদের লগে পঞ্চগড়ে আসে, কিন্তু সে ছিল ওই হোটেলে। কর্নেল বললেন, এই তো দেখা যাচ্ছে। তবে ব্যাক সিটে যে মেয়েটিকে দেখেছিলেন সে চন্দ্রকণা হতে পারে না, কারণ তখন চন্দ্রকণার ডেড বডি পুলিশ গড়ের মাঠে আবিষ্কার করেছে। গাড়ি ড্রাইভ করছিলেন যে মহিলা, পুলিশ কি তার খোঁজ পাইছে কর্নেল স্যার?
নরেশবাবু অজন্তাতে রেড করেছিলেন। কেয়ারটেকার বলেছে তার মালকিন ম্যাডাম অগ্রওয়ালের একটা সাদা মারুতি আছে। কাজেই হালদার মশাই যাকে গাড়ি চালাতে দেখেছেন তিনি বৈজয়ন্তী অগ্রওয়াল বলেই ধরে নেওয়া যায়। আমি বললাম, তাহলে টিটোর মুখে যে প্ল্যান কথাটা শুনেছিলাম তার সঙ্গে দেখছি পঞ্চগড়ের রত্ন ব্যবসায়ী মিস্টার সিংহের সম্পর্ক আছে। তার 4 বেডের সুইট ভাড়া করা এবং সেখানে বৃহস্পতিবার থেকে রবিবার অবধি মিস্টার সিংহ, বৈজয়ন্তী অগ্রওয়াল, পানিব্রত ওরফে টিটো এবং একটি মেয়ের থাকা খাওয়া, এই সবটাই সম্ভবত সেই প্ল্যানের একটা অংশ, তাই না কর্নেল? কর্নেল অন্যমনস্কভাবে শুধু বললেন, হুম। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল। বললুম, কর্নেল, কেবল টিভিতে দেখেছি রত্ন ব্যবসায়ীরা প্রচুর দামি অলংকার পরিয়ে যেসব সুন্দরী মেয়ের বিজ্ঞাপন দেন তারা তো মডেল গার্ল। কর্নেল আসতে বললেন, ঠিক বলেছ। বিহারের পঞ্চগড়ের রত্ন ব্যবসায়ী কলকাতায় এসে তার কোম্পানির বিজ্ঞাপনের অডিও ভিজুয়াল ক্যাসেট তৈরি করে নিয়ে যেতেই পারেন। পাটনার চেয়ে কলকাতায় এসব কাজের মান অনেক উন্নত। কিন্তু তাহলে মিস্টার সিংহকে প্রচুর অলংকার সঙ্গে নিয়ে বলে হঠাৎ থেমে গেলেন কর্নেল। বললুম, আপনি একটা সত্যের সামনে এসে থমকে গেলেন। কর্নেল হাসলেন। হ্যাঁ, ঠিক ধরেছ, থমকে দাঁড়াতেই হলো, কারণ এসব ক্ষেত্রে মিস্টার সিংহের পক্ষে নকল অলংকার ব্যবহারই স্বাভাবিক। আর নকল অলংকার হাতানোর লোভে কোন মূর্খ তাকে খুন করতে যাবে? স্থানীয় রত্ন ব্যবসায়ীদের কথা আলাদা। তবে স্থানীয় হলে তিনি নিজের বাড়িতে বিশ্বস্ত গার্ড মোতায়েন রেখে বিজ্ঞাপনের ছবি তোলার আয়োজন করবেন। অবশ্য কেউ অন্যত্র ছবি তোলার জন্য আসল অলংকার পরিয়ে ছবি তোলার রিস্ক নিতেও পারেন, কিন্তু তাকেও নিশ্ছিদ্র পাহারার ব্যবস্থা করতে হবে। কে বলতে পারে বিজ্ঞাপনের ছবি তুলতে আসা লোকেরা ছদ্মবেশী ডাকাত নয়? গোয়েন্দা প্রভা সায় দিলেন, আজকাল মাইন্সেরা বিশ্বাস করা যায় না। আমি বললাম, কর্নেল, আমার এবার মনে হচ্ছে এই জটিল রহস্যের প্রধান সূত্র চন্দ্রকোনার কাছেই পাওয়া যেত, কিন্তু তাকে খুন করা হয়েছে, সে মৃত। কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন মৃতেরা কথা বলে না। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, এই কথাটা আসলে একটা ইংরেজি ভিডিও ক্যাসেটের নাম, ডেডস ডু নট স্পিক। আসলে ক্যাসেটটা ছিল একটা ব্লু ফিল্মের। এ নিয়েও একটা হত্যাকাণ্ডের রহস্যের জট খুলেছিল। তুমি তখন বিদেশে গিয়েছিলে। মাই গুডনেস, তোমাকে তো ঘটনাটা বলেছিলাম। তুমি ওই নামে একটা রহস্য কাহিনীও লিখে ফেলেছিলে। তখনই মনে পড়ে গেল। বললুম, পুরোনো ঘটনা নতুন নতুন ঘটনার তলে চাপা পড়ে যায়। যাই হোক, আপনি বলছিলেন মৃতদের আপনি কথা বলানোর চেষ্টা করেন। ওই ঘটনায় তো মৃতদের কথা বলিয়ে ছেড়েছিলেন। এবার মৃত চন্দ্রকোনাকে কথা বলানোর চেষ্টা করুন। আমার দৃঢ় বিশ্বাস সব জট খুলে যাবে। আবার মনে করিয়ে দিচ্ছি, কাল সন্ধ্যায় চন্দ্রকোনা বলেছিল কর্নেল সাহেবের সঙ্গে তার দেখা করার দরকার আছে। তার মানে সে এমন সাংঘাতিক কিছু ঘটতে পারে তা নিশ্চয়ই টের পেয়েছিল। কর্নেল একটু চুপ করে থাকার পর হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুলে একটা নাম্বার ডায়াল করলেন। তারপর সাড়া পেয়ে বললেন, হ্যালো বিনোদবাবু, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। না, একটা কথা জানবার জন্য। আচ্ছা, আপনার কোম্পানি তো টিভিতে বিজ্ঞাপন দেয়? হ্যাঁ, একালে তো টিভি সর্বসর্বা। যাই হোক, আপনার নিশ্চয়ই বাড়ির মেয়েদের গায়ে বহু লক্ষ লক্ষ টাকার দামি অলংকার পরিয়ে বিজ্ঞাপনের ক্যাসেট। ঠিক বলেছেন, বাড়ির মেয়েদের ক্যামেরার সামনে আড়ষ্টতা স্বাভাবিক, তাই জানতে চাইছি। কিন্তু সত্যিকার অলংকার কি ব্যবহার করেন? বলেন কি, এতে রিস্ক থেকে যায় না? অবশ্য ঠিক, অনেকদিনের বিশ্বস্ত টিম হলে রিস্ক নেওয়া যায়। জাস্ট আ মিনিট, একটু জোরে বলুন, টেলিফোন গন্ডগোল করছে। কবে? ও মাই গড, ভদ্রলোক পুলিশকে জানাননি? কি আশ্চর্য, নিজের মেয়ে বলে চেপে গেছেন। বিনোদবাবু, আপনার বন্ধুটির নাম ঠিকানা জানাতে আপত্তি আছে? না না, আমাকে তো জানেন, আমি ঘটনাটা গোপন রাখবো। না না, এটা নিছক কৌতূহল। আমি কথা দিচ্ছি তার বাড়িতে গিয়ে ঝামেলা বাঁধাবো না। বলুন, লিখে নিচ্ছি। কর্নেল টেবিলে রাখা প্যাড ও কলম টেনে সম্ভবত কার
নাম ঠিকানা লিখতে থাকলেন। তারপর ধন্যবাদ বলে রিসিভার নামিয়ে রাখলেন। গোয়েন্দা প্রবরের গোঁফ তীর করে কাঁপছিল। তিনি উত্তেজিত হয়ে বললেন, কর্নেল স্যার, কোথায় কিছু ঘটেছে মনে হইতাছে। কর্নেল একটু হেসে বললেন, বউবাজারের একজন রত্ন ব্যবসায়ী তার মেয়ের বিয়ে দিয়েছিলেন গত বছর মে মাসে। যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন সে ঘর জামাই হয়ে আছে, কারণ তারই একটি মাত্র মেয়ে। জামাই শিক্ষিত ছেলে, তার ব্যবসার দায়িত্ব তারই হাতে। গতকাল এক গুচ্ছের অলংকার পরে মেয়ে তার বাবার সঙ্গে গাড়ি চেপে ছবি তোলাতে গিয়েছিল। রাত 10টায় মেয়ে খালি গায়ে ফিরে এসেছে। জামাইকে কারা মুখের টেপ এঁটে বেঁধে রেখেছিল। মেয়ের গায়ের সব অলংকার ছুরি দেখিয়ে কেড়ে নিয়ে কারা তাদেরই গাড়িতে চাপিয়ে বাড়িতে রেখে পালিয়ে যায়। গাড়িটা জামাইকে কিনে দিয়েছিলেন ভদ্রলোক। মেয়ে দিব্যি দিয়ে বলেছে থানা পুলিশ করলে ওরা তাদের মেরে ফেলবে। তাছাড়া লোকলজ্জার জন্যও বটে। ভদ্রলোক পুলিশকে কিছু জানাননি। তার বন্ধু আর এক রত্ন ব্যবসায়ী বিনোদবাবুকে গোপনে ঘটনাটা জানিয়েছেন। বিনোদবাবুকে তার বন্ধুর মেয়ে চৈতালি বলেছে তার স্কুল জীবনের এক সহপাঠিনী চিত্রা সেই স্টুডিওতে কাজ করে। এবার আশ্চর্য কথাটা হলো, স্টুডিওটা পার্ক স্ট্রিটে মুনলাইট বারের উপরতলায়। নাম অজন্তা স্টুডিও। হালদার মশাই দ্রুত একটি নস্যি নিয়ে বললেন, জব্বর একখান ক্লু কর্নেল স্যার। কর্নেলের মুখে এই ঘটনাটা শুনে অবাক হয়েছিল। চন্দ্রকোনা বলছিল অজন্তা মডেলিং শেখার স্কুল, অজন্তা স্টুডিও বলেছে মেয়েটি। কর্নেল হাসলেন। জানেন তো, সাংবাদিকরা আজকাল সব জানতা আর সর্ববিদ্যা বিশারদ। তুমি দেখছি এখনো সাংবাদিক হয়ে উঠতে পারোনি। প্রাইভেট ডিটেকটিভ বললেন, কি যে কন কর্নেল স্যার, জানেন তো বাবু এখন বিখ্যাত সাংবাদিক। কর্নেল বললেন, কিন্তু হালদার মশাই, সাংবাদিকদের কমন সেন্স থাকা চাই। মডেলিং স্কুলের স্টুডিও থাকবে না? ক্যামেরার সামনেই তো মডেলদের কত রকম ভঙ্গিতে দাঁড়াতে হবে। ওহ, জানেন তো, তুমি সম্ভবত আজ ভাত ঘুমের সুযোগ না পেয়ে চাঙ্গা নও। বলে তিনি দেওয়ালগুলির দিকে তাকিয়ে নিয়ে হাঁক দিলেন, ষষ্ঠী, কফির সময় হয়ে গেছে। বললুম, কি আশ্চর্য, মডেলিং স্কুলে ক্যামেরা থাকবে তা জানবো না কেন? আমি বলতে চাইছি মিসেস বৈজয়ন্তী অগ্রওয়াল কি বাইরের লোকেদের ফটো তোলার জন্য ওখানে আলাদা স্টুডিও করেছেন? কর্নেল বললেন, তা করতেও পারেন বই কি, পার্টি পয়সা কামানোর সুযোগ পেলে তাকে ছাড়ে। কিন্তু চৈতালি নামে মেয়েটির কথা শুনে বোঝা যাচ্ছে তার স্কুল জীবনের এক সহপাঠিনী চিত্রা ওই স্টুডিওতে কাজ করে। সম্ভবত তাই চৈতালি চিত্রাকে তার বরের সঙ্গে অলংকার করে ছবি তোলার জন্য অনুরোধ করেছিল, অথবা চিত্রাই বলেছিল বরের সঙ্গে চৈতালির ছবি তুলে দেবে। গোয়েন্দা প্রবর হঠাৎ চাপা স্বরে বলে উঠলেন, কর্নেল স্যার, আমার সন্দেহ চিত্রাই তার বন্ধু চৈতালিকে ছবি তোলার টোপ দিচ্ছিল। বললুম, টোপ মানে? হালদার মশাই উত্তেজিত হয়ে বললেন, তারে চিত্রা অনেক অলংকার পইরা আনতে কইছিল। চিত্রা জানার কথা চৈতালির বাবা জুয়েলার। কলে স্যার, আমার মাথায় এই পয়েন্টটা আইয়া পড়ল, আপনি কি করেন? কর্নেল একটু হেসে বললেন, আপনি অভিজ্ঞ পুলিশ অফিসার, এই পয়েন্টে যুক্তি আছে। এই সময় ষষ্ঠীচরণ কফি ট্রে রেখে গেল। কফিতে চুমুক দিয়ে বললুম, কর্নেল, আপনি দেখছি ইজি চেয়ারে বসে টেলিফোনের সাহায্যেই রাজকুমার সিংহ এবং চন্দ্রকোনা মজুমদারের হত্যা রহস্যের সমাধান করে ফেলবেন। আমার খোঁচা খেয়েও কর্নেল মুখ খুললেন না। হালদার মশাই বললেন, কর্নেল স্যার কইলে আমি চৈতালির বাবারে। কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, না হালদার মশাই, কোনো হঠকারিতা করে বসলে চৈতালি, তার স্বামী এবং তার বাবার মুখ একেবারে বন্ধ হয়ে যাবে। আমার পরিচিত জুয়েলার বিনোদবাবুর কাছে যতটুকু শুনেছি তাই যথেষ্ট। এরপর কিভাবে এগোতে হবে তা চিন্তাযোগ্য বিষয়। হালদার মশাই ফু দিয়ে কফি খেতে খেতে বললেন, আচ্ছা কর্নেল স্যার, একটা কথা মাথায় ঢুকতেছে না, বলুন। পঞ্চগড়ের রাজকুমার সিংহ
ওনার পদবী সিংহ। বিহারের সিংহরা কি জুয়েলার হয়? কর্নেল সহাস্যে বললেন, বাহ, হালদার মশাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জুয়েলারি কারবার সারা ভারতের জাত বণিকদের পেশা। বাংলায় সুবর্ণ বণিক বা সোনার বেনে বলা হয়। বললুম, এই যুগে অন্যেরাও জুয়েলারি কারবারে নামতে পারে, বামুনের ছেলে এই যুগে জুতোর ব্যবসা করে না? কর্নেল বললেন, কিন্তু রাজ্যটার নাম বিহার। তাছাড়া পঞ্চগড় পাহাড় জঙ্গলের মধ্যে একটা ছোট শহর, অবশ্য কাছাকাছি একটা শিল্পাঞ্চলও আছে। আল্লাহর মশাই একটা পয়েন্ট তুলেছেন। এক মিনিট বলে তিনি টেলিফোনের রিসিভারের দিকে হাত বাড়িয়েছেন। এমন সময় ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে ডিটেকটিভ সাব ইন্সপেক্টর নরেশ ধর ঘরে ঢুকলেন। তিনি হালদার মশাইকে দেখে বললেন, রে বাস, হালদার মশাই যে, নমস্কার নমস্কার। শেষ অব্দি এখানে আপনারা পেয়ে যাবো জানতুম। হালদার মশাই বললেন, নরেশ কি আমাকে খুঁজতেছিলা? আগে হ্যাঁ, মিসেস স্বাগতারার কাছে শুনে এলুম তার ছেলের খোঁজে তিনি প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছেন। কর্নেল বললেন, বসুন নরেশবাবু, কফি খান আর চাঙ্গা করুন। নরেশবাবু বসে বললেন, আজ দিনটা যা গেল, পুলিশ ক্যান্টিনে দুমুটো মুখে গুজে বেরিয়েছি। এসি নিয়োগী সাহেব বললেন, চন্দ্রকোনার বাবা শচীন মজুমদার কোনো সূত্রে জানতে পেরেছেন প্রয়াত এমপি শুভব্রত রায়ের স্ত্রী স্বাগতা রায়ের ছেলে নিখোঁজ। তাই প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছেন। তার নাম মিস্টার হালদার। শুধু এইটুকুই শচীনবাবু জানতে পেরেছেন। তাই নিয়োগী সাহেব হালদার মশাইকে চেনেন, আমিও চিনি। হালদার মশাই গম্ভীর মুখে বললেন, আমার ক্লায়েন্টের কাজের মাইয়াটাই কইয়া দিছে, অগো পাড়ার সব খবর জানা থাকে। একজন কাজের মাইয়া আর একজন কাজের মাইয়ারে সব কইয়া দেয়। ষষ্ঠী তখনই এক পেয়ালা কফি দিয়ে গেল। নরেশবাবু কফিতে চুমুক দিয়ে বললেন, হোটেল কন্টিনেন্টালে কর্নেলের সঙ্গে আপনাকে দেখে অত কিছু ভাবিনি। যাই হোক, মিসেস রায়ের কাছে সব জেনে আপনাকে কয়েকবার রিং করেও সারা পেলুম না। অগত্যা কর্নেল সাহেবের এখানে চলে এলুম। প্লিজ হালদার মশাই, একটু ঝেড়ে কাশুন এবার। কাগজ কলম বের করি, এক মিনিট। গোয়েন্দা প্রবর গুলি গুলি চোখে তাকিয়ে বললেন, সব কইতাছি, কিন্তু নরেশ, আগে আমারে একখান ইনফরমেশন তোমার দিতে হইব। দিস ইজ দ্য কন্ডিশন। নরেশবাবু হাসলেন, ঠিক আছে হালদার মশাই, আপনি চাকরিতে থাকলে স্যার বলতে হতো, সাহেব বলতে হতো, স্যালুট ঠুকতে হতো। কর্নেল সাহেবের দেখা দেখি আপনাকে হালদার মশাই বলি। আপনি রাগ করেন বলে শুনিনি, তবে আপনি কন্ডিশন চাপাচ্ছেন। একটু প্রবলেমে পড়লুম যে। হালদার মশাই বললেন, প্রবলেম কিছু না নরেশ, ওই হোটেলে যা ডেড বডি পাইছো তার নাম জানছো তোমরা? ভিকটিম আর বাকি তিনজনের আসল নামও জানছো? সেই নামগুলি শুধু আমাগো জানাও, ব্যাস, আমি সব কথা কম। নরেশবাবু বললেন, ভিকটিমের নাম কর্নেল সাহেবকে বলেছি, রাজকুমার সিংহ। কর্নেল বললেন, হালদার মশাইকে তো জানিয়েছি, কিন্তু একটা প্রশ্ন তুলেছেন। বিহারের একটা ছোট্ট শহরে সিংহ পদবীধারী কেউ জুয়েলারি ব্যবসা করেন, এটা উনি মানতে রাজি নন। ঠিক ধরেছেন হালদার মশাই, বিহারে সিংহেরা নিজেদের ক্ষত্রিয় বলেন। মিসেস রায় বললেন, রাজকুমারবাবু ব্যবসা করেন তা জানেন, তবে কিসের ব্যবসা তা জানেন না। অথচ ওর পোশাক খুঁজে কয়েকটা কার্ড পেলুম, তাতে দেখলাম ওর জুয়েলারি ব্যবসা আছে। কর্নেল সাহেবকেও গোপনে একটা কার্ড দিয়েছি। হালদার মশাই বললেন, বাকি তিনজনের একজন আমার ক্লায়েন্টের পোলা টিটু, বাণীব্রত রায়। নরেশবাবু চমকে উঠে বললেন, হ্যাঁ, কি সর্বনাশ! হোটেলে মিস্টার সিংহের ফ্যামিলির নাম দেওয়া আছে। আপনি দেখছি আমাদের চেয়ে এগিয়ে আছেন। হ্যাঁ, রাজকুমার সিংহ তো হরনাথ গুপ্তা নাম নিয়েছিলেন। এবার বোঝা যাচ্ছে তার ছেলে বাণীকুমার সিংহ হচ্ছে বাণীব্রত রায় ওরফে টিটু। তার মেয়ের নাম দেওয়া আছে সংঘমিত্রা সিংহ।
আর স্ত্রীর নাম জয়ন্তী সিংহ। রাজকুমারবাবু খুন এবং এই তিনজন ব্যাগেজ সহ নিপাত্তা, এমনকি সাদা মারুতি গাড়িটি সহ। অতএব এই তিনজন ওর কেউ নয়। কর্নেল বললেন, হালদার মশাই আপনাকে সবই জানাবেন, তবে আমি তার আগে একটা কথা বলে দিই। সাদা মারুতিতে চারজনই ভোর 6টা নাগাদ হোটেল থেকে বেরিয়েছিল। গাড়ি নিয়ে তারা কখন ফিরে এসেছিল হোটেলের কর্মচারীরা নিশ্চয়ই তা লক্ষ্য করে থাকবে। কি বলেছে তারা? নরেশবাবু বললেন, যে লোকটার কাচের দরজা খোলার ডিউটি মর্নিংয়ে ছিল তার নাম মানিকলাল। রাত 4টে থেকে সকাল 10টা অবধি তার ডিউটি। সে বলেছে সাদা মারুতি থেকে নেমে চারজন হোটেলে ঢুকেছিল 8:30টায়। তারপর 9:30টায় তিনজন বেরিয়ে যায়। প্রৌঢ়া মহিলার কাঁধে একটা ব্যাগ ছিল, তার মেয়ের কাঁধেও একটা ব্যাগ, তার ছেলের হাতে একটা ব্রিফকেস। কর্নেল বললেন, অর্থাৎ স্বাগতা রায়ের পুত্র টিটোর হাতে একটা ব্রিফকেস ছিল। নরেশবাবু ফুরু কুচকে একটু হেসে বললেন, টাকা ভর্তি ব্রিফকেস আপনি আপনার সেই তৃতীয় নয়নে স্পষ্ট দেখতে পাচ্ছেন, তাই না? কর্নেল বললেন, আমি দেখতে পাচ্ছি তারা খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। কি বলেছে মানিকলাল? মানিকলাল অত লক্ষ্য করেনি, কিন্তু মেইন গেটের দারোয়ান বলেছে সাদা মারুতিটা খুব জোরে বেরিয়ে গিয়েছিল। তাহলে টিটো আপনাদের তথ্য অনুসারে খুনি। আবার কি, বড়লোকের বখাটে ছেলে, বাবা বেঁচে নেই, একমাত্র সন্তান, মায়ের অবাধ্য। খুনের মোটিভ? রাজকুমার সিংহের ব্রিফকেসে প্রচুর টাকা ছিল। এটা আপনি অনুমান বলবেন, কিন্তু অনুমানেও একটা যুক্তি আছে। যাই হোক, হালদার মশাই, আপনার স্টেটমেন্টটা নেওয়া যাক। হালদার মশাই প্রাক্তন পুলিশ অফিসার, তার স্টেটমেন্টে সতর্কতা লক্ষ্য করছিলেন। নরেশবাবু স্টেটমেন্ট সই করিয়ে নিয়ে বললেন, প্লিজ হালদার মশাই, এমন কিছু করবেন না যাতে আপনার ক্লায়েন্ট আমাদের তদন্তে অসুবিধে সৃষ্টি করেন। গোয়েন্দা বাবার নস্যি নিয়ে বললেন, ক্লায়েন্ট আমারে সত্য গোপন করছে, কন্ট্রাক্টের কন্ডিশন মানে নাই, তার লগে আর আমার কাম কি? কর্নেল বললেন, নরেশবাবু, বিহার পুলিশের কাছে খোঁজ নিন রাজকুমার সিংহের সত্যি জুয়েলারি কারবার আছে কিনা। বিচক্ষণ হালদার মশাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। নরেশবাবু বললেন, লাহিড়ী সাহেবকে আপনি বললে তাড়াতাড়ি কাজ হবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগী সাহেব আমার কথা কতটা গ্রাহ্য করবেন জানি না। নরেশধর চলে যাবার পর হালদার মশাই বললেন, আর একটা খটকা বাজছে কর্নেল স্যার। বলুন হালদার মশাই। দুইজন মাইয়া মাইন্সের সামনে টিটো মিস্টার সিংহের গলা কাটলো। আমার মনে হয় এমনটা স্বাভাবিক না। আফটার অল মাইয়া মাইন্সের মন কইতে পারেন মাইয়ারাও পুরুষের খুন করতে পারে, কিন্তু এই ব্যাপারে আমার খটকা বাজছে। এই দুইজন মাইয়া খুনি, তাও তো আমাকে জানা নাই। আপনি ঠিকই বলেছেন, বিশেষ করে করিডোরে ওয়াকি টকি হাতে গার্ড থাকার কথা। বললুম, এয়ার কন্ডিশন ঘর, ভিতরের একটুও শব্দ বাইরে শোনা যাবে না। তাছাড়া কপাটে লটকানো ছিল প্লিজ ডোন্ট ডিস্টার্ব। এমন হতেই পারে দুজন মেয়ে তখন বাথরুমে ঢুকে কানে আঙুল গুজে দাঁড়িয়েছিল। ওরা খুনি না হোক, একটা নয় দুটো খুনের চক্রান্তে জড়িত। চন্দ্রকণার কথা মনে রাখা উচিত। কর্নেল একটু হেসে বললেন, চন্দ্রকণা এখন রাজকুমার সিংহের আড়ালে চাপা পড়ে গেছে। এতে তোমার ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক ডার্লিং, কিন্তু আমার মনে চন্দ্রকণা সম্পর্কে তোমার ওই দুটো কথা জ্বলজ্বল করছে, অ্যাম্বিশন এবং অসহায় আত্মসমর্পণ। হালদার মশাই বললেন, DCDD-1 লাহিড়ী সাহেবের ফোন করবেন না কর্নেল স্যার? দরকার হলে করব। আপাতত আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। হোটেল কন্টিনেন্টালের 1003 নাম্বার সুইট লেডিস বেডরুমের কোনায় ওয়েস্ট পেপার বাস্কেটে এটা কুড়িয়ে পেয়েছিল। কর্নেল উঠে ভিতরের ঘরে গেলেন, তারপর ফিরে এসে ইজি চেয়ারে বসে বুক পকেট থেকে এক টুকরো কাগজ বের করলেন। বোঝা গেল কাগজটা দলা পাকিয়ে
ওয়েস্ট পেপার বাস্কেটে কেউ ফেলে দিয়েছিল। কর্নেল সেটা যতটা সম্ভব সোজা করেছেন। তিনি বললেন, জয়ন্ত যখন স্নান করছিল তখন এটা ঠিকঠাক করে আতস কাচের সাহায্যে পড়ে ফেলেছি। এটা একটা চিঠি, যাকে লেখা হয়েছিল সে পড়েই গুটিয়ে আবর্জনা ঝুড়িতে ফেলে দেয়। সে বোঝেনি এটা কত গুরুত্বপূর্ণ। জিজ্ঞেস করলুম, কি লেখা আছে ওতে? কর্নেল টেবিলের ড্রয়ার থেকে আতস কাচ বের করে টেবিল ল্যাম্প জেলে চিঠিটা পড়ে শোনালেন। তারপর বললেন, চিঠিটা সংক্ষিপ্ত, ইংরেজিতে লেখা। বাংলা করলে এরকম দাঁড়ায়, শির প্রতি, ঠিক 9টায় যাচ্ছি। বিকে আমার জন্য অপেক্ষা করতে বলবে। তোমরা নিচে গাড়িতে অপেক্ষা করছো বলে বেরোবে। আমাকে দেখা মাত্র তোমরা চলে যাবে। ঠিক জায়গায় আমি গিয়ে দেখা করব। সাবধান, এস। হালদার মশাই বললেন, কোনো সিরে কোনো এস চিঠি লিখছে, বীরে সে তার জন্য অপেক্ষা করতে বলেছে। ঠিক ধরেছেন আপনি। বললুম, তাহলে দেখা যাচ্ছে একজন পঞ্চম ব্যক্তি এসে যাচ্ছে এই কেসে। তার নামের আদ্যক্ষর এস। কিন্তু কর্নেল, কোনো আউটসাইডার হোটেলে সাক্ষাৎ প্রার্থীদের রেজিস্টারের নাম ঠিকানা না লিখিয়ে কি কোনো সুইটে কারো কাছে যেতে পারে? অত বড় হোটেল, লাউঞ্জে সারাক্ষণ ভিড়, রিসেপশন কাউন্টারেও ভিড় থাকে অনেক সময়। কাজে কেউ ইচ্ছে করলে সোজা গিয়ে অটোমেটিক লিফটে উঠতেই পারে। ওয়াকিটকি হাতে গার্ড আছে প্রতি ফ্লোরে, তারা কিছু জিজ্ঞেস করে না? কর্নেল হাসলেন। অভিজাত হোটেলে কোনো গার্ডের পক্ষে কোনো ভদ্রলোককে বিনা কারণে কোনো প্রশ্ন করাটা তার অসভ্যতা বলে গণ্য হবে। অবশ্য ব্যতিক্রম থাকতেই পারে। ধরো কোনো ভিজিটর কারোর সঙ্গে দেখা করতে গিয়ে সুইট খুঁজে পাচ্ছেন না, এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। গার্ডটাকে মার্কিন কায়দায় ক্যান আই হেল্প ইউ স্যার বলতেই পারে। তাছাড়া এক একটা ফ্লোরে অনেকগুলো করিডোর আর সুইট। একজন গার্ডকে সারাক্ষণ প্রতি করিডোরে চক্কর মেরে ঘুরে বেড়াতে হলে বেচারা হার্ট ফেল করবে। আমি 10তলাটা ঘুরে দেখে নিয়েছি, একে দেখাচ্ছি, তাহলে আমার কথা বুঝতে পারবে। বলে কর্নেল টেবিলের প্যাড এবং কলম নিয়ে রেখাচিত্র আঁকলেন। তারপর তিনি বললেন, লক্ষ্য করো জয়ন্ত, হালদার মশাই আপনিও দেখুন। 1003 নাম্বার সুইটে কিছু ঘটলে কেউ টের পাবে না। হালদার মশাই বললেন, জয়ন্তবাবু কইছিলেন একজন ফিফথ ম্যান আইয়া পড়ল, সে হইল গিয়া এস, কিন্তু সে সিরে চিঠি দিয়েছিল আর একজনের হাতে। তা হইলে একজন সিক্সথ ম্যানও আইয়া পড়ল, তাই না কর্নেল স্যার? হ্যাঁ, তবে এস চিঠিটা সি কে যার হাত দিয়ে পাঠিয়েছিল সে হোটেল কন্টিনেন্টালে গিয়ে সেটা কোনো সুযোগে সি কে দিয়েছিল, এতে আমি নিশ্চিত। চিঠিটা খুবই গোপনীয়, বীর অজ্ঞাত সারেই সেটা সি কে দেওয়ার কথা। এস লিখেছে বি কে তার অপেক্ষায় একা বসে থাকতে বলবে সি। কাজে চিঠি এমন কোথাও সি কে দেওয়া হয়েছে যেখানে বি ছিল না। চিঠিটা সুইটার বাথরুমে ঢুকে সি পড়ার পর দলা পাকিয়ে আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়েছিল। বিতে বাণীব্রত, বৈজয়ন্তী অগ্রওয়াল। না জয়ন্ত, বাণীব্রত কিংবা বৈজয়ন্তী একটা সুইটে ছিলেন না। চিঠি পড়ে মনে হচ্ছে এস খুনি। বি তার জন্য ওই সুইটে একা অপেক্ষা করছিল, কিন্তু রাজকুমার সিংহের নামের অধ্যক্ষর তো আর, তাহলে বি কে? কর্নেল হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। তারপর সারা এলে বললেন, হ্যালো, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। মিসেস রায়, আপনি আমাকে রিং করবেন ভেবেছিলেন? তাহলে আপনার কথাটা শোনা যাক। শচীনবাবু আপনার ছেলের নামে পুলিশের কাছে এফআইআর করতেই পারেন, ওতে আপনার চিন্তার কারণ নেই। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। রাজকুমার সিংহ তো ক্ষত্রিয়, আপনি বিহারের পঞ্চগড়ের মেয়ে। আপনার নিশ্চয়ই জানার কথা, মিস্টার সিংহের কি সত্যি জুয়েলারির কারবার আছে? হ্যাঁ, ঠিক বলেছেন, ধন্যবাদ। ক্ষত্রিয় হন আর যাই হন, একালে ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না। রাজপুত ওরা, তাহলে তো কথা নেই, রাজপুতরা সব রকমের কারবারই করেন। আমি রাজস্থানে দেখেছি।
হ্যাঁ, ঠিক। এবার প্লিজ আরেকটা প্রশ্নের উত্তর দিন। আপনার ছেলের স্বার্থেই এটা আমার জানা দরকার। রাজকুমার সিংহের কি আর কোনো নাম জানেন আপনি? বনোয়ারি ডাকনাম? আই সি। এফিডেভিট করে রাজকুমার হয়েছিলেন? তাহলে পঞ্চগড়ে উনি বনোয়ারি বাবু নামে পরিচিত। ধন্যবাদ মিসেস রায়, রাখছি। হালদার মশাই বলে উঠলেন, বিতে বনোয়ারি, এস তার খুব সেনা লোক, তাই তারে বি লিখছে। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমি আর জয়ন্ত কিছুক্ষণের জন্য বেরোবো হালদার মশাই। আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি। আপনি এখনই বাড়ি ফিরে ছদ্মবেশে ভবানীপুরে আপনার ক্লায়েন্টের বাড়ির কাছাকাছি কোথাও থেকে বাড়িটার দিকে নজর রাখবেন। পুলিশ মিসেস রায়কে জিজ্ঞাসাবাদ করেছে। আমার মনে হয় টিটো বাড়ি ফিরবে ভেবে লালবাজারের গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে ওখানে অপেক্ষা করবে না, কারণ পঞ্চগড় নরেশবাবুদের মাথায় ঢুকে গেছে। তাই হাওড়া স্টেশনে গোয়েন্দা পুলিশ ওরা পাঠাতে পারেন। তবে ওরা পাঠান বা নাই পাঠান, আপনি সাধু সন্ন্যাসী চমৎকার সাজতে পারেন। সেই বেশে ওত পেতে থাকাই নিরাপদ। সন্ধ্যা 7টা পর্যন্ত ওখানে থাকার পরে আমার এখানে চলে আসবেন। গোয়েন্দা প্রবল গুলি গুলি চোখে তাকিয়ে কর্নেলের কথা শুনছিলেন। তার গোফের 2 ডগা যথারীতি উত্তেজনায় তীর তীর করে কাঁপছিল। তিনি শটান উঠে সবেগে বেরিয়ে গেলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।